হ্যালো অ্যানিমেল লাভার্স, আজকে তোমাদের জন্য এনেছি এক জাদুর দুনিয়ার একেবারে অন্যরকম গল্প। এক দুনিয়া যেখানে মানুষ বাঁচে জাদু দিয়ে। রাস্তা, খাবার, স্কুল সবই চলে স্পেলের ছোঁয়ায়। কিন্তু ঠিক এই দুনিয়াতে আছে এক ছেলে যার শরীরে এক ফোঁটাও জাদু নেই। তার নাম ম্যাশ বার্নেট। সে বিশ্বাস করে জাদু ছাড়াই সবকিছু সম্ভব, শুধু শক্তি আর বিশ্বাস থাকলেই হয়। আর সেই পিসের জোরে সে জাদুকরদের দুনিয়ায় শুরু করে তার নিজের যুদ্ধ। হাসির মাঝে অ্যাকশন আর অ্যাকশনের মাঝেই আবেগ, এটাই মাসল ম্যাজিক অ্যান্ড মাসলস। আজকের ভিডিওতে আমরা জানবো এই গল্পের শুরুর দিকে সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। তাই একটাও সিন মিস করো না, লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর চলো ঢুকে পড়ি জাদুহীন ছেলের জাদুকরীর জার্নিতে। এক জাদুর দুনিয়া যেখানে সবকিছু জাদু দিয়ে চলে। এখানকার মানুষজনের মান সম্মান ঠিক হয় কে কত জাদু জানে তার উপর। এই জাদু নাকি উপরে দেওয়া এক দারুণ উপহার। এই দুনিয়ায় আকাশে বিশাল ড্রাগন উড়ে, মানুষ ঝাড়ুর উপর চড়ে উড়ে বেড়ায়, আর সবাই কম বেশি জাদু জানে, শুধু একজন ছাড়া। সেই ছেলেটার নাম ম্যাশ। সে বনের ভেতরে বড় বড় লোহার ডাম্বল দিয়ে ব্যায়াম করে। তাকে দেখে বনের পশু পাখি অবাক হয়ে যায়। ম্যাশের কাছে এই ভারী লোহাগুলো কিছুই না। রোজকার ব্যায়াম শেষ করে বাড়ি যাওয়ার আগে সে তার প্রিয় ক্রিম পাফস খায়। ম্যাশ ভাবে ব্যায়ামের পর ক্রিম পাফসের মজাটাই আলাদা। বনের মাঝখানে একটা ছোট্ট বাড়িতে থাকে ম্যাশের পাল্লক বাবা রেগ্রো। রেগ্রো জাদুদের নিজের জন্য কফি বানাচ্ছিল। হঠাৎ করেই বাড়ির দরজাটা খুব জোরে জোরে নড়তে থাকে। তারপর ম্যাশ হ্যাচকা টান দিয়ে দরজাটা খুলে ফেলে, আর দরজাটা কবজা থেকে ছিঁড়ে যায়। রেগ্রো ম্যাশকে দেখে চিৎকার করে ওঠে, আরে ম্যাশ, তোকে দরজা খুলতে বলেছিলাম, ছিঁড়ে ফেলতে বলিনি তো? কত বছর ধরে আমার সাথে আছিস, এখনো দরজা খোলা শিখলি না? ম্যাশ মাথা নিচু করে বলে, বাবা, আমার মনে ছিল না দরজাটা ঠেলতে হবে নাকি টানতে হবে, তাই জোর করে খুললাম, দুঃখিত, আমি এখনই ঠিক করে দিচ্ছি। রেগ্রো তখন হতাশ হয়ে বলে, বাদ দে, তুই যে ভুল করছিস সেটা বুঝলেই হবে। ম্যাশ তারপর ভাঙা দরজাটাকে ফ্রেমের মধ্যে ভুলভাবে ঢোকাতে চেষ্টা করে, বারবার ঠেলতে থাকে। রেগ্রো আবারও চিৎকার করে ওঠে, না ম্যাশ, এটা কি করছিস, থাম থাম, এটাকে ঘোরাতে হবে। কিন্তু ম্যাশ তার কথা ঠিকভাবে শুনতে পায় না, আর দরজাটাকে ঠেলতেই থাকে। শেষে দরজাটা 3 টুকরো হয়ে যায়। নিচের কাজ দেখে ম্যাশ আবারও দুঃখিত হয়। রেগ্রো তখন বলে, বাদ দে এইসব, তোর আজকের ব্যায়াম কেমন গেল? ম্যাশ বলে, ভালোই হয়েছে বাবা, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আমাকে রোজ ব্যায়াম করতে হয় কেন? ম্যাশের কথা শুনে রেগ্রো চুপ হয়ে যায়। আসলে ম্যাশ অন্যদের মতো জাদু ব্যবহার করতে পারে না। এই দুনিয়ায় সবাই জাদু জানে, শুধু ম্যাশ ছাড়া। তাই নিজেকে বাঁচানোর জন্য ম্যাশকে শারীরিকভাবে খুব শক্তিশালী হতে হবে। রেগ্রো তখন কথা ঘুরিয়ে বলে, সেটা অন্য কোনো দিন বলবো। শোন, আমি বাইরে যাচ্ছি। আমি জানি এটা তোকে আগেও অনেকবার বলেছি, কিন্তু তুই কখনো বাইরে যাবি না, বুঝলি? ম্যাশ বলে, না বাবা, যাবো না। রেগ্রো তাকে ভালো ছেলে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রেগ্রো চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ম্যাশ একটা কাগজের টুকরো দেখতে পায়। সেটা তুলে দেখে সেখানে গবলিন ক্রিম পাফসের বিজ্ঞাপন লেখা আছে, শুধু আজকের জন্য বিশেষ মেনু পাওয়া যাবে। ম্যাশ ভাবে খালি পেটের ডাককে আর অপেক্ষা করা যায়। ব্যাস, নিজের হুডিটা পরে সে শহরের দিকে দৌড় লাগায়। শহরে পৌঁছে ম্যাশ দেখে মানুষজন ছোটখাটো কাজের জন্য জাদু ব্যবহার করছে। কেউ জাদু দিয়ে খাবার বানাচ্ছে, কেউ গ্লাসে পানি ভরছে, আবার কেউ জাদু দিয়ে মানুষের পা ধুয়ে দিচ্ছে। ম্যাশ অবাক হয়ে ভাবে, এরা হাতে কাজগুলো করতে পায় না নাকি? সবকিছুতে জাদু কেন দরকার? সে গবলিন ক্রিম পাফসের দোকানে যায়। বিশেষ ক্রিম পাফস 7টা চায়। দোকানদারকে সে 3টা কয়েন দেয়। দোকানদার কয়েনগুলো হাতে নিয়ে দেখে সবকটা বাঁকা। ম্যাশ নিজেও দেখে যে সবগুলো কয়েন বাঁকা। সে দুঃখিত হয়ে কয়েনগুলো ঠিক করে দেওয়ার কথা বলে। দোকানদার অবাক হয়ে ভাবে, কয়েন তো সাধারণত বাঁকা হয় না। ম্যাশ কয়েনগুলো দোকানদারের কাছ থেকে নিয়ে হাতের মুঠিতে ধরে আবার সোজা করে দেয়। এটা দেখে দোকানদার এতটাই অবাক হয় যে চিৎকার করে ওঠে। এদিকে পুলিশ স্টেশনে ব্র্যাড কোলম্যান নামে এক পুলিশ অফিসার একটা খবরের কাগজ পড়ছিল। কাগজে লেখা ছিল, ইস্টার্ন ম্যাজিক একাডেমির 2য় বর্ষের ছাত্র রেন এমস এবছরের ডিভাইন ভিশনারি হয়েছে। ডিভাইন ভিশনারির খেতাব সেই ছাত্রকে দেওয়া হয় যারা সারা বছর ধরে সব থেকে ভালো কাজ দেখায়। খবরের কাগজে আরও লেখা ছিল, ডিভাইন ভিশনারিকে বড় পদে বসানো হবে, আর 1 বিলিয়ন লন্ড সেখানকার টাকা দেওয়া হবে। ব্র্যাড আফসোস করে বলে, এত প্রতিভা থাকলে নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? আর আমি তো এক ঘরে জীবন কাটাচ্ছি। একটা জেলের ভেতর থেকে এক কয়েদি ব্র্যাডের কাছে ক্ষমা চাইয়ে বলছিল, আমি নিজের জন্য একটু কিছু চুরি করেছিলাম, কিন্তু এটা তেমন বড় কিছু না। ব্র্যাড বলে, তোর এই ছোটোখাটো চুরির জন্যই তো আমার এত কাজ বেড়ে গেছে। আমি তোকে এভাবে আটকে রাখবো যতক্ষণ না তুই আর ঝামেলা না করার শিক্ষা নিস। তখনই ফোনটা বেজে ওঠে। ব্র্যাড ফোন ধরে বলে, কী ব্যাপার, আমি ব্যস্ত। তাকে জানানো হয় যে শহরে একজন চিহ্নবিহীন মানুষ দেখা গেছে। এই পৃথিবীতে সবার মুখে কালো দাগ থাকে, যেটা তাদের জাদুর যোগ্যতা প্রকাশ করে। এখন পর্যন্ত এমন কোনো মানুষ দেখা যায়নি যার মুখে কোনো দাগ নেই। এদিকে ম্যাশ ক্রিম পাফস খেতে খেতে শহরের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সে ট্যারি নামক এক পুলিশ অফিসারের সঙ্গে ধাক্কা খায়। এতে তার ক্রিম পাফস ট্যারির পোশাকে লেগে যায়। ম্যাশ দুঃখিত হয়। টেরি তখন ম্যাশের ওপর চিৎকার করতে শুরু করে। টেরি বলে, আমি মানুষকে বাঁচাই, কিন্তু কোনো ধন্যবাদ পাই না, হয়তো আমার সব রাগ তোর উপরেই ঝাড়া উচিত। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাশ টেরিকে একটা ক্রিম পাফস এগিয়ে দেয়। টেরি ভাবে যে ম্যাশ তাকে ভিখারির মতো করে দেখছে, একটা অর্ধেক ক্রিম পাফস দিয়ে। সে তখন ম্যাশের হাত থেকে ক্রিম পাফসটা ফেলে দেয়, আর ম্যাশকে বেয়াদব ছেলে বলে গালি দেয়। তারপর ম্যাশকে জিজ্ঞেস করে,
এখন আমার ইউনিফর্মে কি করবি, ক্রিম লেগে গেছে। ম্যাশ তখন টেরির পোশাকটা ছেড়ে ফেলে, বলে আপনার পোশাকের জন্য আমি দুঃখিত, আমি এখনই ধুয়ে ফেরত দিয়ে দিব। টেরি তখন চিৎকার করে ওঠে, ধুয়ে ফেরত? তুই তো এটা পুরোই নষ্ট করে ফেলেছিস। তখন ব্র্যাড সেখানে আসে আর টেরিকে জিজ্ঞেস করে কি সমস্যা। টেরি উত্তর দেয়, এই ছেলেটা। ব্র্যাড ম্যাশকে দেখার পর ব্র্যাড বুঝতে পারে তার কোনো জাদু চিহ্ন নেই, কিন্তু সে কিছু করার আগেই রেগ্রো ম্যাশকে ধরে ছুটে পালিয়ে যায়। ব্র্যাড তখন ভাবে এটা একটা ঝামেলা হবে, কিন্তু বড় হওয়ার এই একটা সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। তারা যখন বাড়ি পৌঁছায়, রেগ্রো ম্যাশকে শহরে যাওয়ার জন্য বকাঝকা করে। ম্যাশ দুঃখিত হয়ে বলে সে আর এমন কাজ করবে না। ম্যাশকে অনুতপ্ত দেখে রেগ্রো বলে, তুই বুঝলেই হলো, পরের বার আরও সাবধানে থাকবে, ঠিক আছে? এরপর রেগ্রো ম্যাশকে বলে শহরে যাওয়ার শাস্তি হিসেবে তাকে তার সকালের ব্যায়াম আবারও করতে হবে। ম্যাশ চলে যাওয়ার আগে রেগ্রোকে বাকি ক্রিম পাফসগুলো দিয়ে ব্যায়াম করতে যায়। রেগ্রো মনে মনে ভাবে ম্যাশ কতটা বাধ্য। তিনি এখন চিন্তিত, কারণ ম্যাজিক পুলিশ তাদের সম্পর্কে জেনে গেছে। তিনি মনে মনে বলেন আমাকে দ্রুত কাজ করতে হবে, কিন্তু সে কিছু করার আগেই ব্র্যাড, টেরি আর অন্য এক পুলিশম্যানকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। বনের গভীরে 5 মিনিটের মধ্যে ম্যাশ তার ব্যায়াম শেষ করে বাড়ির দিকে রওনা হয়। হাঁটতে হাঁটতে সে ক্রিম পাফস নিয়ে একটি গান গাইছিল, কিন্তু দরজার কাছে এসে থেমে যায়, কারণ সে মনে করতে পারছিল না দরজাটা ঠেলতে হবে নাকি টানতে হবে। যখন সে দরজায় দাঁড়িয়েছিল, তখন সেই ব্র্যাডকে বলতে শুনে, তুমি জানতে আমরা ছেলেটার জন্য আসবো, তাই তুমি ওকে লুকিয়েছিলে। ব্র্যাড বলে, ইতিহাসের শুরু থেকে জাদু এই দুনিয়াকে বাঁচিয়ে রেখেছে। এর কারণ হলো যারা জাদু ব্যবহার করতে পারে না তাদের পরিবার থেকে বাদ দেওয়া হয়। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু তাদের আত্মত্যাগ সমাজের ভালোর জন্য, কারণ তাদের জন্মই হওয়া উচিত ছিল না। সেই রেগ্রোকে বলে চিহ্নবিহীন কাউকে আশ্রয় দেওয়াটা খুব বড় অপরাধ, আর ম্যাশকে তাদের হাতে তুলে দিতে আদেশ দেয়। রেগ্রো মানা করে, এতে ব্র্যাড রেগে যায় আর তাকে আক্রমণ করে। এরপরের সিনে আমরা দেখি রেগ্রো যখন ছোট ছিল তখন তার বাবা তাকে ভালোবাসতেন না, কারণ সে জাদু ব্যবহার করতে ভালো ছিল না। সারা জীবন তাকে বলা হয়েছিল যে জাদুর অভাবে সে অযোগ্য। এতে সে প্রায় আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু তখনই সে ম্যাশকে পায়। একটা ছোট্ট বাচ্চা সেতুর উপরে ফেলে দেওয়া হয়েছিল। ম্যাশের মুখে কোনো জাদুর চিহ্ন ছিল না। রেগ্রো তখন তাকে নিজের কাছে নিয়ে আসে আর নিজের ছেলে হিসেবে বড় করে তোলে। এখনকার কথা ফিরে আসি। রেগ্রো মনে মনে ভাবে যে ম্যাশের সাথে তার রক্তের সম্পর্ক না থাকলেও সে সবসময় তার বাবা থাকবে। তারপর সে ম্যাশকে চিৎকার করে পালাতে বলে। ব্র্যাড তখন অন্য 2 পুলিশ অফিসারকে ম্যাশকে খুঁজে বের করতে বলে, কারণ সে নিশ্চয়ই কাছাকাছি আছে। ব্র্যাড রেগ্রোকে চুপ থাকতে বলে আর তার মাথার পেছনে আঘাত করে, কিন্তু রেগ্রো শুনে না আর আবার ম্যাশকে চিৎকার করে পালিয়ে যেতে বলে। ম্যাশ তখন দরজা ভেঙে ভেতরে আসে আর অন্য পুলিশ অফিসারকে এক ঘুষিতে ফেলে দেয়। টেরি তখন বলে, আমি বলিনি ম্যাশ তুই আমার সাথে কি করছিস, কিন্তু সে তার কথা শেষ করার আগে ম্যাশ তার ইউনিফর্মটা ছেড়ে ফেলে আর তার মুখে অসংখ্যবার চড় মারে। রেগ্রো তখন ম্যাশকে জিজ্ঞেস করে, ম্যাশ তুই পালালি না কেন? ম্যাশ উত্তর দেয়, কারণ আমরা পরিবার, তুমি আমার সব। সে ব্র্যাডদের বলে, তোদের নরকে পাঠাবো। ম্যাশের এই কথা শুনে ব্র্যাড হেসে ওঠে। জাদু ছাড়া একজন মানুষ তাকে হারাবে, এই ধারণাটা তার কাছে খুবই মজার লাগে। টেরিও ভাবে ব্র্যাডের হেরে যাওয়াটা অসম্ভব, কারণ ব্র্যাড আগে ম্যাজিক ব্যুরোর নিরাপত্তা বাহিনীতে ছিল। ব্র্যাড বলে, আমি 3 গুণের আগে এটা শেষ করে দেব। সে তখন নালক কম্পাস নামে একটা জাদু ব্যবহার করে, যে জাদু দিয়ে সে একবার একটা ড্রাগনকে তাড়িয়েছিল, কিন্তু ম্যাশ খুব সহজেই সেটা সামলে নেয়, শুধু মেঝেতে সজোরে ধাক্কা দিয়ে। এতে ব্র্যাড খুব অবাক হয়ে যায়, কারণ এত শক্তিশালী জাদু ম্যাশের পক্ষে ঠেকানোর কথা ছিল না। ব্র্যাড বলে, ম্যাশ তুই ভালোই লড়ছিস, কিন্তু আমার পরের জাদু আটকাতে পারবি না। ব্র্যাডের শরীর থেকে প্রচুর জাদুর শক্তি বেরিয়ে আসতে দেখে টেরি তাকে থামতে বলে, কারণ সে পুরো বন ধ্বংস করে দিতে পারে, কিন্তু ব্র্যাড শোনে না, বরং নালং কম্পাস ডায়াগ্রাস ব্যবহার করে। ম্যাশ আবারও সহজে আক্রমণটা সামনে নেয়, এবার যেন বলের মতো করে ড্রিবল করতে থাকে। ম্যাশ তখন রেগ্রোর কাঠিটা হাতে নেয়, এটা আমি ধার করছি। এটা দেখে ব্র্যাড অবাক হয়, তবে সে বলে যে সে ঠিক থাকবে আর একটা সুরক্ষার জাদু ব্যবহার করে। ম্যাশ তখন কাঠিটা ছুঁড়ে দেয়, কাঠিটা ব্র্যাডের জাদুর দেয়াল ভেঙে তার গালে কেটে যায় আর দেয়ালের মধ্যে ঢুকে যায়। এতে ব্র্যাড মেঝেতে পড়ে যায় আর বলে, জাদুর কাঠি এভাবে ব্যবহার করতে আমি আগে কখনো দেখিনি। ম্যাশ তখন বলে, আমার পরিবারকে যদি আবার হুমকি দিস মেরে ফেলবো তোকে। ম্যাশের ক্ষমতা দেখে রেগ্রো হতবাক হয়ে যায়। সে ভাবে তার ব্যায়ামগুলো তো শুধু আত্মরক্ষার জন্য ছিল, ম্যাশ এত শক্তিশালী কীভাবে হলো। ব্র্যাড হাসতে শুরু করে আর বলে, এটা ভালোই ছিল। সে তখন ম্যাশকে একটা চুক্তি প্রস্তাব করে। সে বলে ম্যাশ যদি তার কথা মতো কাজ করে তাহলে সে তাকে আর রেগ্রোকে ছেড়ে দেবে। ম্যাশ জিজ্ঞেস করে চুক্তিটা কি। ব্র্যাড ব্যাখ্যা করে যে তারা খুব ধার্মিক একটা দেশে থাকে। বছরে একবার একজন ছাত্রকে নতুন ডিভাইন ভিশনারি হিসেবে বেছে নেওয়া হয়, যারা ঈশ্বরের পছন্দের মানুষ। সে বলে ম্যাশকে শুধু একটা জাদুর স্কুলে ভর্তি হতে হবে আর ডিভাইন ভিশনারি হতে হবে। যদি সে ঈশ্বরের পছন্দের একজন হয় তাহলে সমাজে তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে বলে সে শুধু এই পদবীর সাথে আসা টাকা আর সম্মান চায়, তাই সে ম্যাশকে সাহায্য করবে।
রেগ্রো ম্যাশকে বলে, ওর কথা শুনিস না, এই পরিকল্পনাটা অবাস্তব, আমাদের ওকে বিশ্বাস করা উচিত নয়, সে একটু আগে আমাদের মারতে চাইছিল। ব্র্যাড বলে, আমি বুঝতে পারছি আপনারা কেন সন্দেহ করছেন, কিন্তু যদি আপনারা মানা করেন তাহলে ম্যাজিক পুলিশ আপনাদের পিছু ছাড়বে না। ম্যাশ হয়তো এটা সহ্য করতে পারবে, কিন্তু রেগ্রো পারবে না। সে তখন ম্যাশকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাকি জীবন কুকুরের মতো হান্টেড হতে চাও, নাকি এই সুযোগটা কাজে লাগিয়ে সমাজকে পাল্টে দিতে চাও? ম্যাশ চুক্তিটা মেনে নেয়। রেগ্রো তখন অবাক হয়ে বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি, এটা তো ম্যাজিক স্কুল। ম্যাশ তখন বলে, আমি ঠিক আছি, আমার মধ্যে জেদ আছে, আমি চাই আমরা দুজন শান্তিতে থাকি, আর যদি পৃথিবী সেটা না দেয় তাহলে আমার কাছে নিজের মুঠি দিয়ে সবকিছু ভেঙে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ব্র্যাডের সাহায্যে ম্যাশ নিজের মুখে একটা নকল জাদুর চিহ্ন তৈরি করে আর ম্যাজিক একাডেমির ফর্ম পূরণ করে। সে ম্যাজিক একাডেমিতে চলে যায়, মনে মনে প্রতিজ্ঞা করে যে কোনো জাদু শক্তি ছাড়াই সে দুনিয়ার সেরা জাদুকর হবে। এরপর আমরা দেখি ইস্টার্ন ম্যাজিক একাডেমি, যা সবচেয়ে পুরনো আর নামকরা জাদুর স্কুল। এই স্কুল থেকে দুনিয়ার সেরা জাদুকররা বেরিয়ে আসে। আমরা এখানে অনেক ছাত্রকে একটা বড় মাঠে দাঁড়িয়ে থাকতে দেখি। আজ ম্যাজিক একাডেমি ভর্তির পরীক্ষা, মাত্র 3% ছাত্র এই পরীক্ষা পাশ করতে পারে, তাই যার কাছে সবচেয়ে ভয়ানক জাদুর ক্ষমতা আছে তাকে এই স্কুলে ভর্তি করা হবে। কিন্তু ম্যাশ, যার কাছে কোনো ক্ষমতাই নেই, সে এই পরীক্ষা দেওয়ার জন্য তৈরি। এই পরীক্ষার আয়োজক একজন পরীক্ষক জানালা দিয়ে বাইরে দেখছিলেন। এই লোকটার নাম লুচি। সে সব ছাত্রদের দেখছে, কিন্তু তখনই সে জোরে জোরে ধমধম শব্দ শুনতে পায় আর ভাবে, আরে এটা কেমন শব্দ। যেই সে বাইরে তাকায় তখনই খুব অবাক হয়ে যায়। আমরা দেখি ম্যাশ বাইরে ভারী ওজন তুলে ব্যায়াম করছে। লুচি মনে মনে ভাবে, পাগল নাকি, এটা জাদুর পরীক্ষা, ভাই এ কী করছে, এটা তো শারীরিক ব্যায়াম, আমি এটা কি দেখলাম। সে আবার ম্যাশের দিকে তাকায় আর দেখে ম্যাশ নিজের জন্য একটা অদৃশ্য চেয়ার বানিয়ে ফিটনেস বই পড়ছে। লুচি ভাবে, এই তো প্রথম রাউন্ডে ফেল করে যাবে। তখনই আমরা পেছনে ম্যাশের বাবা আর ব্র্যাডকে দেখি, যারা লুকিয়ে ম্যাশের উপর নজর রাখছিল। ব্র্যাড ম্যাশের বাবাকে বলে, ঠিক আছে ভাই, খুব ভালো, হ্যাঁ হ্যাঁ, এতে কি বা বোঝা যাবে, একদম গাছের মতো লাগছে তোমাদের, খুব ভালো। ম্যাশের বাবা সন্দেহ হয় আর ব্র্যাডকে জিজ্ঞেস করে, ও ভাই শোনো, জাদু শক্তি ছাড়া এটা কিভাবে জিতবে? কিন্তু ব্র্যাডের পুরো বিশ্বাস আছে। সে বলে, আরে 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 তুমি চিন্তা করো না, এটা করে নেবে, আমরা তার মুখে একটা চিহ্ন বানিয়ে দিয়েছি, কেউ জানতে পারবে না, তাকে শুধু এই পরীক্ষা যে কোনোভাবে পাশ করতে হবে। একটু পরে লুচি সেখানে এসে সব ছাত্রদের সামনে আসে। তার আগমন দেখে সব বাচ্চারা অবাক হয়ে যায়, কিন্তু ম্যাশ তার আগমন দেখে মোটেও অবাক হয় না আর লুচিকে বলে, এটা কেমন বাজে আশা, এর চেয়ে তো আমি ভালো করতে পারতাম। তার কথা শুনে লুচি রেগে যায় আর মনে মনে ভাবে, আমি একে পাশ করাবো না। এখন লুচি পরীক্ষার প্রথম রাউন্ড শুরু করে। যেই সে একটা জাদুর কাঠি ঘোরায়, মাটির নিচ থেকে অনেক টেবিল বাইরে বেরিয়ে আসে। কিছু পরীক্ষার প্রশ্নপত্র আকাশ থেকে নিচে মাটিতে পড়ে। ম্যাশ লুচিকে জিজ্ঞেস করে যে সে কেন আগে থেকে সবকিছু তৈরি করেনি। তার এই কথা শুনে লুচি আরও রেগে যায়। লুচি ভাবে, মাত্র 3% ছাত্র এই পরীক্ষা পাশ করতে পারে, এই ম্যাশের তো কোনো সুযোগই নেই, তাই তাকে বলে কোনো লাভ নেই, বাদ দাও। এখন সবাই তাদের আসনে বসে পরীক্ষা শেষ করার জন্য। এই পরীক্ষা শেষ করার জন্য মাত্র 30 মিনিট সময় দেওয়া হয়। যেই তারা প্রশ্নপত্র দেখে, সব শব্দ তাদের চোখের সামনে ঘুরতে শুরু করে। লুচি বলে যে সে কাগজে জাদু ব্যবহার করেছে, আর যদি তাদের এই পরীক্ষা পাশ করতে হয় তাহলে তাদের সেই প্রশ্নগুলোকে ঘোরা বন্ধ করতে হবে, আর সেগুলো একটা লাইনে সঠিকভাবে সাজাতে হবে। ম্যাশ সেই প্রশ্নপত্রের ঘুরতে থাকা অক্ষরগুলোকে থামানোর জন্য বলে, কিন্তু সেই অক্ষরগুলো তার কোনো কথা শোনে না। ম্যাশ হতাশ হয়ে তার কলম ভেঙে দেয়। এটা দেখে তার ভয়ে সব অক্ষর নিজেই থেকেই সঠিক জায়গায় চলে আসে। ম্যাশ সেই কাগজটা লুচিকে ধরিয়ে দেয় আর লুচি চমকে যায় যে ম্যাশ এই পরীক্ষা পাশ করে ফেলেছে। লুচি ভাবে, এটা কিভাবে হলো, আরে মজা করছে নাকি। এরপর ম্যাশ তার প্রতিটি পরীক্ষায় তার শারীরিক ক্ষমতা ব্যবহার করে পাশ করতে থাকে, তাও কোনো জাদু শক্তি ছাড়াই। এটা দেখে লুচি বিরক্ত হয়, তার মনে হয় যে এই ম্যাশ তাদের ভর্তি পরীক্ষাকে তামাশা বানিয়ে দিয়েছে। এখন পরের পরীক্ষায় লুচি একটা বিশাল গোলাকধাঁধা তৈরি করে আর ছাত্রদের বলে যে তাদের 30 মিনিটের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। লুচি তাদের সতর্কও করে যে পথে তারা অনেক ফাঁদ পাবে যা তাদের বের হতে বাধা দেবে। যে ম্যাশ এই গোলকধাঁধার ভেতরে যায়, তখনই লেমন নামে একটা মেয়ে তার কাছে আসে আর বলে যে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা দ্রুত এখান থেকে বের হতে পারবো। কিন্তু তার বোকামোর কারণে সে বারবার কোনো না কোনো ফাঁদে আটকা পড়ছিল। এটা দেখে ম্যাশেরও এখন তার উপর সন্দেহ হতে শুরু করে, ভাই এমনটা তো হবে না, আমাকে এখন বাইরে যেতে দিবে না। যে ম্যাশ এগিয়ে যেতে শুরু করে তখনই লেমন তার জাদু দিয়ে তার হাত পা দুটো আটকে দেয় আর বলে যে সে ব্যক্তিগত কারণে ম্যাশকে এখান থেকে বাইরে যেতে দিতে পারে না। কিন্তু ম্যাশ সেই বাঁধন ভেঙে এই বলে সেখান থেকে পালিয়ে যায় যে তারও কিছু ব্যক্তিগত কারণ আছে, আমাকে দ্রুত এখান থেকে বের হতে হবে, চলো বাই বাই, ওকে টাটা। লেমন তাকে অন্য কোনোভাবে আটকাতে পারার আগেই একটা বিশাল দানব সেখানে আসে
যার একটা পিরামিড মুখোশ পরা ছিল। সেই দানবটা তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু সে তার উত্তর দিতে পায় না। দানবটা লেমনের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই ম্যাশ সেখানে আসে আর সেই দানবকে মুখে একটা জোরালো ঘুষি মারে, তাকে মাটিতে ফেলে দেয়। লেমন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সাহায্য কেন করলে? ম্যাশ বলে, আমার তোমার জন্য খারাপ লাগছিল, তাই আমি ফিরে এলাম। এখন লেমন তাকে বলে যে ঠিক আছে, তুমি ফিরে তো এলে, কিন্তু এখন তো সময় আর নেই আমাদের কাছে, আমরা সময় শেষ হওয়ার আগে এখান থেকে বের হতে পারবো না। এটা শুনে ম্যাশ সেই গোলকধাঁধার দেওয়ালগুলোকে ঘুষি মেরে সেখান থেকে বেরিয়ে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সেই দেওয়ালগুলো 1 মিটার প্রস্থ ছিল আর কোনো ধরনের জাদু দিয়ে ভাঙা যেত না। ম্যাশ সময় শেষ হওয়ার আগেই তার শারীরিক শক্তি ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসে। লুচি এই ঘটনা খুব অবাক হয়, কারণ সে তো ভাবছিল যে ম্যাশের পরীক্ষায় নিশ্চিত ফেল হবে। তখনই দূর থেকে একাডেমি হেডমাস্টার এসব দেখছিলেন আর ম্যাশকে দেখে খুব প্রভাবিত হন, কিন্তু বাকি ছাত্ররা বলে এ তো চিটিং করেছে ভাই, আর সবাই তার উপর চিৎকার করতে শুরু করে আর তাকে বলে, ও ভাই বাড়ি যা, তুই চিটিং করছিস, এটা কি হয় নাকি ভাই? কিন্তু লেমন এগিয়ে আসে আর তাদের চুপ করতে বলে আর বলে যে এটা সব তার নিজের ভুল। লুচি তাকে চুপ করতে বলে আর তাকে হুমকিও দেয়, কিন্তু লেমন তবুও সবাইকে সত্যিটা বলে দেয় যে লুচি তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে স্কুলে ভর্তি করে দেবে যদি সে ম্যাচকে গোলকধাঁধার সময় শেষ হওয়ার পর্যন্ত আটকে রাখে আর তাকে বাইরে বের হতে না দেয়। সে তার কথা মানছিল, কারণ তার পরিবার খুব গরিব, আর যদি সে ম্যাজিক একাডেমিতে ভর্তি হয় তাহলে তাদের অবস্থা কিছুটা ভালো হবে। কিন্তু এখানে কি সব শেষ? ম্যাচ কি সত্যি জাদু ছাড়া এই দুনিয়ায় শীর্ষে পৌঁছাতে পারবে, নাকি লুচি ষড়যন্ত্র আর ব্যাডের গোপন পরিকল্পনা তাকে টেনে নামাবে? ম্যাচের শক্তি কি যথেষ্ট, নাকি জাদুকরীর নিয়ম তাকে গ্রাস করবে? জানতে হলে অপেক্ষা করো, কারণ পরবর্তী পর্বে রোমাঞ্চ আর রহস্য। লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাদের সাথে থাকো। পরের পর্বে আবার দেখা হবে।